আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠল আজ। রাজধানীর নিকটবর্তী পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBCFEC ভবনে সকালের মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। দেশের পণ্য প্রদর্শনীর সবথেকে বড় এই আয়োজনে এবার ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া সহ অন্তত ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। বাণিজ্য মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন, কথা বলবো তার সঙ্গে। ইমন, মেলার উদ্বোধন হলেও প্যাভিলিয়ন বা স্টলের কাজ কি পুরোপুরি শেষ হয়েছে কিনা, অংশগ্রহণকারীরা কি বলছেন? হ্যাঁ ইয়াসমিন সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে উদ্বোধনের আগে আপনার প্যাভিলিয়নগুলোর কী অবস্থা। প্যাভিলিয়নগুলো আপনি জানেন যে প্যাভিলিয়নগুলো কিন্তু প্রায় বেশিরভাগই কিন্তু কাজ প্রায় শেষ হয়ে আসছে এবং বাকিগুলো কিন্তু পুরোদমে কাজ চলছে। আর এখানে আরও কয়েকটি বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের কিন্তু আনুষ্ঠানিকতা চলছে। আমরা দেখছি আপনার পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আপনার বাইরে কিন্তু গেটের বাইরে আপনার দর্শনার্থী ক্রেতা তারা কিন্তু আপনার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এখানে বাণিজ্য উপদেষ্টা আপনার কিন্তু কিছুক্ষণ আগেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং বাকি যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো চলছে এবং এই আনুষ্ঠানিকতাগুলো শেষ হলে কিন্তু মেলা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আর এখানে আরও কয়েকটি বিষয় আসলে জানিয়ে রাখি আপনাকে, সেটি হচ্ছে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় ৩ দিন এবং এই কারণে কিন্তু বাণিজ্য মেলা ১ তারিখের পরিবর্তে কিন্তু ৩ জানুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে, যেটি চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। এবং মেলায় কিন্তু আসলে আপনি জানেন এবার আপনার বাংলাদেশ সহ অন্যান্য দেশ, বিশেষ করে আরও ৬টি দেশ অংশ নিচ্ছে এবং যাদের প্রায় ১১টি কিন্তু স্টল থাকছে এই বাণিজ্য মেলায়। তা বিশেষ আর দেশীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রায় ৩৫০ কিন্তু স্টল এই বাণিজ্য মেলায় থাকবে। তো সুতরাং সব মিলিয়ে আসলে ক্রেতা দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হবে, যেখানে তারা বিভিন্ন ধরনের আইটেম, বিশেষ করে আপনার পাটের তৈরি জিনিস, দেশীয় হোম টেক্সটাইল আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, হাতের কাজ, এছাড়া আপনার অনেক খাবার দাবার সহ বিভিন্ন ধরনের এখানে কিন্তু আইটেম থাকছে, যেটা ক্রেতা দর্শনার্থীদের জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু একটি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়। আর সুমনা, আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেটি আপনিও বলছিলেন যে পলিব্যাগের ব্যবহারটি কিন্তু এখানে আপনার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সে বিষয়টি কিন্তু আমরা শুরু থেকে কিন্তু আমরা এখানে কোনো ধরনের পলিব্যাগের কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। সুতরাং এই বিষয়টিকে মেলার যে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় তারা খুব কঠোরভাবে এই বিষয়টিকে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করছেন। আর নিরাপত্তার বিষয় যদি বলি, আমরা এখানে দেখছি পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলার ব্যাপারটাকে কিন্তু আপনার এখানে খুব কড়াকড়িভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তার ব্যবস্থাটি আমরা এখানে দেখছি খুব সুন্দরভাবে এখানে নিরাপত্তা ব্যবস্থাটি রাখা হয়েছে। তো সব মিলিয়ে আসলে পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমার হাতে এতটুকু ছিল। ইয়াসমিন সুমনা। ইমন, ধন্যবাদ আপনাকে। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ৩৯,৩৬৫ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিজয়ের মাস ডিসেম্বরের ৩১ দিনে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে ডিসেম্বর জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২২৯ কোটি ৩৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশের রেমিটেন্স এসেছে ৬৮ লাখ ডলার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নারায়ণগঞ্জ ১ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের বৈধ ও ২ জনের বাতিল ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ ২ আসনে ৩টি বৈধ ও ৩টি স্থগিত আর ৪টি বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনে ১ জনের বাতিল করা হয়েছে। শরীয়তপুর ৩ আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট দাখিল করায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়ন বাতিল করা হয়েছে। বগুড়ায় মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী ববিনুর রহমান। ববিন, জেলায় মোট কয়টি আসন রয়েছে, এগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। সুমনা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ার সংসদীয় আসন ৭টি। এর মধ্যে গতকাল বগুড়া ১, ২ এবং ৩-এর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং সেদিনই ছিল বগুড়ায় যাচাই বাছাইয়ের প্রথম দিন এবং আজ দ্বিতীয় দিনে বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে, এবং এই কার্যালয়ে আজ 10:30 নাগাদ মনোনয়নপত্র যাচাই বাছাই করেন তিনি। এবং যাচাই বাছাই আজকের যে যাচাই বাছাই কার্যক্রমের মধ্যে ছিল বগুড়া ৬ এবং বগুড়া ৭। প্রথমেই শুরুতেই তিনি বগুড়া 6-এর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন এবং এই কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কোনো অসঙ্গতি না পাওয়ায় তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সেই সঙ্গে এই আসনটিতে জামাত মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আবিদুর রহমান সোহেল, তার মনোনয়নপত্রটিও বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সেই সঙ্গে এই আসনটিতে, অর্থাৎ বগুড়া ৬ আসনটিতে কিন্তু আমরা দেখেছি যে বাসদ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট দিলরুবা নুরি, তার সম্পদের বিবরণী দাখিল না করায় তার মনোনয়নপত্রটি কিন্তু বাতিল বলে গণ্য করেছেন। সেই সঙ্গে রয়েছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল নোমান মোহাম্মদ মামুনুর রশিদ, তাকে বাতিল করেছেন তার মনোনয়নপত্রটিও, এবং তার বাতিলের কারণ দেখিয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দাখিল না করায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি, তার মনোনয়নপত্রটিও কিন্তু বাতিল করা হয় হলফনামায় অসম্পূর্ণ থাকায়, এমনটি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং বেলা 12টার পর শুরু হয় বগুড়া ৭, অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুরের যে মিলিয়ে যে আসনটি বগুড়া ৭, সেই আসনের মনোনয়নপত্রের কার্যক্রম। সেই আসনটিতে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বারির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং এই আসনটিতে বিএনপির বিকল্প যিনি প্রার্থী ছিলেন, অর্থাৎ এই আসনটিতে বরাবরের মতন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন করেন এবং তার মৃত্যুতে কিন্তু তার মনোনয়নের যে কার্যক্রম সেটি আসলে সমাপ্ত ঘোষণা করে রাখা হয় এবং তার অসুস্থতার কথা ভেবে দলটির থেকে আগেভাগেই কিন্তু তার বিকল্প প্রার্থী রাখা হয়েছে এবং সেই বিকল্প প্রার্থী যিনি রয়েছেন মোর্শেদ মিল্টন, তাকে কিন্তু মনোনীত করা হয়, অর্থাৎ তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এই আসনটিতে প্রার্থীদের মধ্যে একজন মুসলিম লীগের প্রার্থী রয়েছেন, তার মনোনয়নপত্র কিন্তু গরমিল থাকায় তাকে বাতিল বলে ঘোষণা করেন। এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে তারেক রহমান বগুড়া ৬ আসনটিতে বৈধতা পাওয়ার পর নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনার সৃষ্টি লক্ষ্য করেছি এবং তারেক রহমান প্রথমবার বগুড়া ৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। এতে করেও নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে আজকে মনোনয়নপত্র বৈধতার ঘোষণা পাওয়ার পরপরই তারা আসলে নির্বাচনের যে প্রধান যে আনুষ্ঠানিকতা বা তাদের প্রচার প্রচারণার যে বিষয়টি সেটি কিন্তু আজ থেকে আসলে শুরু করবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিতে চাই যে বগুড়ার এবং সেই সঙ্গে জানাতে চাই যে বগুড়ার যে 7টি আসন, এই 7টি আসনের মধ্যে কিন্তু এর পরপর বগুড়া 4 এবং বগুড়া 5 এবং বগুড়া যে আর 2টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই যে কার্যক্রম সেটি শুরু হবে বেলা দুপুর 2:30টার দিকে। এই ছিল আমার কাছে বগুড়ার সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ববিন রহমান। ফিরে যাব স্টুডিওতে। সুমনা।
ববিন, ধন্যবাদ আপনাকে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়ার এই পরিস্থিতি আরও 4-5 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা 9 ডিগ্রি সেলসিয়াস, সেটা রাজশাহী, পাবনা এবং নওগাঁতে রিপোর্ট করেছে। এবং ঢাকার আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 12.5 ডিগ্রি, এবং এটা এই মৌসুমের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ঢাকার জন্য। বর্তমান যে অবস্থা বিরাজ করছে, তাতে এই অবস্থাটা আগামী 4-5 দিন অব্যাহত থাকবে, অর্থাৎ সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে এরকমই থাকবে, হয়তো কখনো কিছুটা কম কিছুটা বেশি, তবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। এখন পর্যন্ত আমরা যেটা উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখছি না। সেই ক্ষেত্রে কুয়াশাটা থাকবে, তবে কখনো কম কখনো বেশি, এবং এই কুয়াশার তীব্রতাটা নদীবাহিকা অর্থাৎ যে অঞ্চলে খাল বিলিয়া অঞ্চলগুলোতে এর তীব্রতাটা বেশি থাকবে। রাজধানীর পাশাপাশি শীতের তীব্রতা অব্যাহত রয়েছে দেশ জুড়ে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সকাল 6টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.8 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই উত্তরের এসব জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। দেশের দক্ষিণাঞ্চলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল 9টায় পটুয়াখালীতে সর্বনিম্ন 11.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। একই সময় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।